কি? পাগল নাকি? উনি এই কথা বললেন? আর এসব কথা ওকে রাঘবই বলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কথাগুলো মিথ্যে। রাঘব ওনাকে এই ধরনের মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু সেটা আমরা বুঝতে পারছি, রাধিকা বুঝতে পারছে না। রাঘব ওকে এসে যা যা বোঝায় সেটাকেই ও শেষ কথা বলে ধরে নেয়, বিশ্বাস করে। এটা একটা সহজ ব্যাপার। একটা এত বড় কোম্পানিতে কর্পোরেট চাকরি করা মেয়ে, তার মাথা খারাপ কি করে হয়? হ্যাঁ সেটাই তো। কিন্তু ও এগুলো বুঝবে না। না, রাঘব এসে আরেকটা কিছু বোঝাবে আর ও বিশ্বাস করবে। আমার না রাধিকার মতো মহিলাদের প্রতি কখনো কখনো খুব রাগ হয়। এদের নিজস্ব চিন্তা ভাবনা নেই নাকি? হাজবেন্ড এসে যা বলবে সেটা বিনা বিবেচনায় মেনে নেবে। কারণ ওয়াইফরা হাজবেন্ডের জন্য সবকিছুই করতে পারে। না, এটা আমি নই, আপনি সেদিন আমায় বলছিলেন না? হ্যাঁ, ওরা করে, কিন্তু সেটা করতে গিয়ে নিজের অস্তিত্ব, নিজের পরিবারের প্রতি দায়িত্বকে কেন ভুলে যাবে? রাধিকা খুবই ভালো, সরল, সিধে সাদা মানুষ। ওকে এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে। কিন্তু সেটা কিভাবে হবে জানি না। রাধিকা আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইবে না। আচ্ছা, আপনার সাথে তো খুব ভালো বন্ধুত্ব, তাহলে আপনার কথা কেন শুনছেন না? কারণ ও ভাবে আমি পুরুষ বিদ্বেষী। পৃথিবীর সমস্ত পুরুষের প্রতি আমার রাগ আছে। ও মনে করে আমার স্বামী যেহেতু আমাকে ঠকিয়েছে, সেজন্য পৃথিবীর সমস্ত স্বামীকে আমি সন্দেহ করি। কেন? এই কথা কি সত্যি নয়? একেবারেই না। পৃথিবীর সব পুরুষ খারাপ নয়। আপনি নিজেকেই দেখুন, আপনি কত ভালো মানুষ। মানে আপনি একজন ভদ্রলোক। আপনার উপরে কি আমি সন্দেহ করব? আপনি সবসময় নারীদের সম্মান দেন, কিন্তু রাঘবের ব্যবহার আর ওর কথাবার্তা খুবই অদ্ভুত এবং সন্দেহজনক। আর এই সব পুরুষদের আমি একদম সহ্য করতে পারি না। যাই হোক, এখন এই সমস্যার কিভাবে সমাধান সম্ভব সেটাই ভাবতে হবে। আমার তো একটা কথাও ও শুনতে রাজি নয়। তাহলে কার কথা শুনবেন উনি? ওনার বাড়ির কারো? হ্যাঁ, রাধিকার দাদা আছে তো। ওনার সাথে কথা বলা যেতে পারে, কিন্তু আমার কাছে ওনার ঠিকানা, ফোন নাম্বার কিছু নেই। যদি কখনো এখানে আসেন তখনই কথা বলা যেতে পারে। তাহলে এখন আমাদের কিছুই করার নেই। কিন্তু এরকম চলতে থাকলে রাধিকা বৌদির জীবনে প্রবলেম দিনের পর দিন বাড়তেই থাকবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। তোর সাহস হলো কি করে তুই আমাকে? সোনিয়া, তুমি হাত ছাড়ো, আমি ওকে চড় মারবো। সোনিয়া, এটা তুমি কি করছো? আমি কি করছি? ও সবার সামনে আমাকে চড় মারলো, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কি করছি? ওর খুব দেমাক না? আমি ওকে মারবো, তুমি হাত ছাড়ো আমার। সোনিয়া, বিহেভ ইয়োরসেলফ। এটা অফিস, রাস্তার লোকেদের মতন ঝগড়া করছো কেন? জেনি, কি হচ্ছে এটা? স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমরা সবাই কেক কাটার জন্য অপেক্ষা করছিলাম স্যার। ও এলো আর কেকটা ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপরেও আমাকে আজে বাজে কথা বলছে। আরে পুরো মিথ্যে বলছে ও। ভুল করে ধাক্কা লেগে গেছে বলে আমাকে চড় মারলো। লোয়ার ক্লাস ইউজলেস। দেখুন, ও আমার সঙ্গে সবসময় এভাবে কথা বলে, নিজের কানেই শুনে নিন। এই তুই তোর মুখটা এখনই বন্ধ কর বলছি, না হলে। কি করবে তুমি? সোনিয়া, এনাফ নাও, এনাফ। এরপর আরেক তোমার সাথে কথা বলে কি লাভ? রাঘব স্যার, এখানে সবাই দেখেছে সোনিয়া ইচ্ছে করে জেনিকে ধাক্কা মেরেছে। শুধুমাত্র ধাক্কাই মারেনি, মুখে যা এসেছে সেটাই বলেছে ওকে। আর এরা সবাই মিথ্যে বলছে, সবাই মিলে ষড়যন্ত্র করেছে। তুমি এখনই এই মেয়েটাকে চাকরি থেকে বের করে দাও। সোনিয়া, অনেক হয়েছে, আর একটাও কথা বলবে না তুমি। জেনি, যা হওয়ার সেটা হয়ে গেছে। আজ তোমার স্পেশাল ডে, আমরা কেকটা কাটবো আগে। রামু। হ্যাঁ স্যার। এটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, না, এটা কেক এনে দাও। হ্যাঁ স্যার। তার দরকার নেই, অনেক নাটক হয়ে গেছে এখানে। জেনি, এরকম একটা ছোট জিনিস নিয়ে নিজের মনটা খারাপ করো না প্লিজ। কিন্তু রাঘব স্যার, দিস ইজ রং। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয় স্যার। অনন্ত ঠিকই বলেছে মিস্টার গুপ্ত।
আজ পর্যন্ত মিস সোনিয়া যা যা ভুল করেছে সেগুলো আমরা সবাই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসে না। ও এতটুকুও বদলায়নি। এই যে মিস্টার প্রামাণিক, এত মাথা গরম করো না, তোমার বিপি হাই হয়ে যাবে। তোমার কি দরকার এই বিষয়ে নাক সোনিয়া, গলানোর? সম্মান দিয়ে কথা বলো, উনি কিন্তু তোমার সিনিয়র। অনন্ত, তুমি চুপ করো। প্লিজ চুপ করো। আমার জন্য সবাইকে কথা শুনতে হচ্ছে, আমার জন্য এদের অপমানিত হতে হচ্ছে। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আমি জেনি, চলে জেনি, যাচ্ছি। জেনি, তুমি কোনো ভুল করনি, তাহলে তুমি কেন চাকরি ছাড়বে? রাঘব স্যার, ভুল সোনিয়া করেছে, তাই ওকে সরি বলতে হবে জেনিকে। ইয়েস স্যার, ভুল সোনিয়ার, জেনির নয়। রঘু, সবাই আমার বিরুদ্ধে কথা বলছে, তুমি কিছু বলছো না কেন? সোনিয়া ব্যাস, অনেক হয়েছে এই নাটক। ওকে, এবার আমি আর কিচ্ছু বলবো না। আর তাছাড়া এরকম লোয়ার ক্লাস মেন্টালিটির লোকেদের সঙ্গে আমি কাজ করতেও চাই না। মিস্টার গুপ্ত, দিস ইজ এনাফ। সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার মিস্টার কর্মকারের কাছে ওর বিরুদ্ধে কমপ্লেন করতে হলে আমি কিন্তু করব। প্রামাণিক স্যার, আপনি প্লিজ একটু শান্ত হন, আমি পরে দেখছি কি করা যেতে পারে। এখন আমরা জেনি বার্থডেটা সেলিব্রেট করি প্লিজ। রামু, যাও। স্যার ছেড়ে দিন স্যার। জেনি, জেনি, প্লিজ যা হয়ে গেছে ভুলে যাও, এখন আমরা সেলিব্রেট করি। ওকে জেনি, একটা বোকা মেয়ের জন্য তুমি তোমার নিজের জন্মদিন কেন খারাপ করবে? আমরা সবাই আছি তো তোমার ওয়েল উইশার। কাম অন জেনি, চলো। আমরা প্রত্যেকেই তোমার সাথে আছি। ইয়েস চলো। প্লিজ না, Come on. কাম অন, কেক কাটা হোক। আকাশ, সব জিনিসপত্র এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখিস কেন বলতো? আমি পরিষ্কার করবো নাকি? এই রাধিকা, এই প্রজেক্টে কবে সাবমিট করতে হবে? রাধিকা, দাঁড়াও, কি হলো? কিছু না। এই ওষুধটা সোনিয়াকে দিয়েছিলাম, ওর জ্বর এসেছিল তো সেই জন্য, কিন্তু খায়নি তো ওষুধটা। ওষুধ খায়নি? আমি তো সেটাই বুঝতে পারছি না, ওষুধটা খায়নি কেন? একটু এদিকে এসো, এসো না। কি হয়েছে রেবতী? তুমি কি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? কি? ওই মেয়েটা অসুস্থ ছিল, ওর জ্বর এসেছিল, হ্যাঁ, তবুও ওষুধ খেলো না, ওর জ্বর এমনি কমে গেল। রাধিকা, ও এগুলো নাটক করছিল। রেবতী, ও নাটক কেন করবে? কারণ ওর সঙ্গে রাঘবের সম্পর্ক আছে। রেবতী, তুমি কিন্তু শুধু শুধু ওকে সন্দেহ করছো। আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তার জন্য আমাকে বললো কেন আমি ওকে নিয়ে এসেছি। কারণ ও এটা নাটক ছিল, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ। আমি মানি না। শোনো, যেটা তুমি মানতে চাইছো না সেটার আসলে কোনো অস্তিত্ব নেই, এটার কিন্তু কোনো মানে নেই। রাধিকা, এখনো সময় আছে, বোঝো, না হলে তোমার সংসারটা বরবাদ হয়ে যাবে। রেবতী, আমাদের দুজনের বিয়েটা যদি জোর জবরদস্তি দেওয়া হতো তাহলে তোমার কথা বিশ্বাস করে নিতাম, কিন্তু সেটা হয়নি তো। আমাদের লাভ ম্যারেজ হয়েছে, বিয়ের আগে 4 বছর সম্পর্কে ছিলাম। রেবতী, ভালোবাসা কখন এভাবে শেষ হয়ে যায়? সোনিয়া, কেন এসেছো এখানে? যাও সোনিয়া। এখান থেকে, যাও তুমি। সোনিয়া, তুমি, আরে তুমি এরকম কেন করছো? যাও না, তুমি জেনির কাছে যাও না। কেন বোকার মতন কথা বলছো তুমি? রঘু, আমি বোকার মতো কথা বলছি না, তুমি আমাকে বোকা ভাবছো। দেখেছি আমি, একবার নয় 2-2বার তুমি ওর পক্ষ নিয়েছো।
ওই মূর্খ মেয়েটা সবার সামনে আমাকে অপমান করেছে আর তুমি ওকে কিছু না বলে আমাকে খালি চুপ করতে বলছিলে। সোনিয়া, সিচুয়েশনটাই ওরকম ছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কি বলতাম সবার সামনে ওকে? এবার এটাও আমি তোমাকে বলে দেবো তোমার কি বলা উচিত, তুমি কি বলবে। আর যা কিছু হয়েছে তোমার মনে হচ্ছে আমার জন্য হয়েছে। সোনিয়া, তুমি বাজে বকা বন্ধ করো। ব্যাস, অনেক হয়েছে। আজ আমি তোমাকে শেষবার বলে দিচ্ছি, হ্যাঁ, যদি তুমি চাও যে আমি তোমার সব কথা শুনি তাহলে আজকেই জেনিকে চাকরি থেকে বের করে দাও। তুমি ভালো করে জানো এটা সম্ভব নয়। কর্মকার স্যার আমাকে অ্যালাউ করবে না ওকে চাকরি থেকে বের করতে। আরে কর্মকারের কে হয় ও? আচ্ছা, এমন কি করেছো কর্মকারের জন্য? সোনিয়া, কি? ঠিকই বলছি আমি, না হলে কর্মকারের ওর প্রতি এত পীড়িত কিসের? সোনিয়া, ডোন্ট টক রাবিশ। হ্যাঁ, তুমি যেরকম ভাবছো ও সেরকম মেয়ে নয়। তোমার কেন তো কষ্ট হচ্ছে ওর বিষয়ে কিছু বললে? আচ্ছা, এখন ওকে তোমার ভালো লাগছে তাই তো? আরে কি বোকাদের মতন কথা বলে যাচ্ছ তুমি? কেন, সত্যি বলেছি বলে গায়ে লাগছে? সোনিয়া, ভুলভাল বকা বন্ধ করো। হ্যাঁ, ওকে, এবার আমার কোনো কথাও তোমার ভালো লাগছে না। ঠিক আছে, ফাইন, যদি তাই হয়ে থাকে আমার সিদ্ধান্ত তোমায় জানিয়ে দিয়েছে, তুমি যেতে পারো। কিসের ডিসিশন? আমি যেতে পারি মানে? আমি রিজাইন করছি। আরে কেন রিজাইন করবে তুমি? আমি তো সামলে নেব সবটা অফিসে গিয়ে। দেখেছি আমি তুমি কি সামলাচ্ছিলে। তোমার কি মনে হচ্ছে তুমি উপকার করছো আমাকে? সোনিয়া, তুমি কি ভাবো এখানে ছাড়া অন্য কোথাও চাকরি পাবো না আমি? একটা কথা জেনে রাখো, আমার তোমাকে প্রয়োজন নেই, ওকে? যদি 7 দিনের মধ্যে আমি অন্য চাকরি খুঁজে না নিতে পারি তাহলে আমার নামও সোনিয়া নয়। এবার বেরো। সোনিয়া, বেরো বলছি। সোনিয়া, এটা কেন করছো তুমি? তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বেরো এখান থেকে। সোনিয়া, বোকার মতো। যাও বলছি। তুমি কি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? ওই মেয়েটা অসুস্থ ছিল, ওর জ্বর এসেছিল, তবুও ওষুধ খেলো না, ওর জ্বর এমনি কমে গেল। রাধিকা ও এগুলো নাটক করছিল। রেবতী, ও নাটক কেন করবে? হ্যাঁ, কারণ ওর সঙ্গে রাঘবের সম্পর্ক আছে। রেবতী কি যা বলছিল সত্যি বলছিল, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। আমার মনে হয় না এটা সত্যি কথা। রাধিকা, বৌদি এসো, বসো, দাঁড়াও, চা নিয়ে আসছি। না না, চা করতে হবে না, একটু জল নিয়ে এসো, আমি চা খেয়ে এলাম। আচ্ছা, আমি ভেবেছিলাম তুমি দাদা আর সুজয়কে নিয়ে সন্ধেবেলা আসবে। না গো, অফিস থেকে আসার সময় ঠিক নেই, এখন তো প্রায় দেরি হয় দেখছি। আমার দাদা কিন্তু খুব পরিশ্রম করে, মা বাবা মারা যাওয়ার পর ওই তো সামলেছে আমায়। হ্যাঁ, কিন্তু আরেকটু যদি পড়াশোনা করতো তাহলে তোমার বরের মতো আরো ভালো চাকরি করতে পারতো, আর এই রোজগারটাও তো বেশি হতো, তাই না? তোমাকে আর কি বা বলবো। কি যে বলো না তুমি বৌদি, আমাদের কে ছিল বলো তো পড়াশোনা করানোর মতন? আমরা তো নিজে নিজেই সবকিছু করেছি, পড়েছি, বড় হয়েছি। ওই দাদার উপরই সব দায়িত্ব ছিল। আমি দেখেছি বৌদি দিন রাত কত পরিশ্রম করে তবে খাবার জোগাড় করতে পেরেছে। আমরা অনেক দারিদ্রতা দেখেছি বৌদি। কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, তুমি গরিব থেকে হয়ে গেলে বড়লোক, আর আমি বড়লোক থেকে গরিব। আমাদের বাড়ি দেখো, আর দেখো তোমার হাই সোসাইটি একটা ফ্ল্যাট। বৌদি, তখন থেকে আমরা তোমরা কেন করছো তুমি? হ্যাঁ, আমাদের থেকে তোমরা আলাদা? তোমরা কি পর নাকি আমাদের? আরে বাবা, যখন ইচ্ছে তখন এসে থাকতে পারো তোমরা। মনে হচ্ছে এবার সেটাই করতে হবে। কেন? আরে আমাদের বাড়িতে তো গেস্ট এসছে। কে গেস্ট? কে আবার? ওই সর্প মহারাজ। ওরে বাবা, সাপ! সন্ধেবেলা নাম করতে নেই। আচ্ছা, ভুল হয়ে গেছে। কি করলে? কি আবার, সবাই বললো কার্বলিক অ্যাসিড দিতে, এছাড়া তার কোনো উপায়ও নেই। আর বলো না, সারা রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এবার যেই কার্বলিক অ্যাসিড দেওয়া হবে, ঘরে আর গন্ধে টেকাই যাবে না। আর এদিকে বলো বাচ্চাটা কত ছোট, আর তোমার দাদারও তো, তার নাকি ওই গন্ধে শ্বাসকষ্ট হয়। এই তো গত পরশু এমন কাশি শুরু হলো, সারা রাত কাশি থামলোই না। তাই নাকি? তাহলে কদিন থেকে যাও না তোমরা। আমার তো তোমাকে এইটাই বলার ছিল, কিন্তু কি করে বলি বলো তো? হঠাৎ করে কারো বাড়িতে এসে বলা যায় যে আমি তোমার বাড়িতে থাকবো? কেন থাকতে পারবে না বৌদি? এত সংকোচ করার কি আছে? এই তো তোমার নিজের বাড়ির মতনই তো। আমি কিছু শুনবো না, তুমি দাদা আর সুজয় তিনজনই চলে আসবে এই বাড়িতে থাকার জন্য। আচ্ছা, রাঘব রাগ করবে না তো? আচ্ছা, আমরা কি একে অপরের থেকে আলাদা? হ্যাঁ, আমি ওকে ফোন করে এক্ষুনি জিজ্ঞেস করছি।
সোনিয়া ফোনটা তোলো প্লিজ। ওর আবার কি চাই? হ্যালো। হ্যালো, আমি রাধিকা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। আজ তুমি কখন বাড়িতে আসবে গো? কেন, কি হয়েছে তোমার? না আসলে বৌদি এসেছে। তাতে আমি কি করব? না সেরকম কিছু না, আমি বলতে চাইছিলাম যে আমার দাদা সুজয় ওরা সবাই একসাথে। রাধিকা, তুমি সব বাড়ির ব্যাপারে আমাকে কেন ফোন করেছো? আমি এখানে ইম্পর্টেন্ট কাজ করছি, জেনে কি করব? আমার বাড়ি আসার পরেও তো বলতে পারো তুমি। হ্যাঁ মানে ঠিকই বলেছো। হ্যাঁ তাহলে আমি রাখছি ফোনটা, বাই, আই এম বিজি। সোনিয়া আবার চলে গেল। ওকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ রাঘব, অফিসের খবর কি? এভরিথিং ইজ ফাইন স্যার। গুড। আচ্ছা, আমাদের কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। ইয়েস স্যার। ওর মার্কেটিং প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। রাইট স্যার, রাইট। হ্যাঁ আমি জানি তুমি খুব ভালো করবে, কিন্তু তাড়াতাড়ি করো। হ্যাঁ রাইট স্যার। আর শোনো, আমাকে তাড়াতাড়ি মেল করে দিও। হ্যাঁ স্যার, আমি রেডি করে আপনাকে মেল করে দিচ্ছি। ওকে, টেক কেয়ার, বাই বাই। বাই বাই। হ্যাঁ জেনি, একটু ভেতরে এসো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ কাম ইন জেনি। জেনি ওই Sir? আমি খুবই দুঃখিত স্যার। স্যার সোনিয়া ম্যাম উনি আমার কেকটা ইচ্ছে করে ফেলে দিলেন, অনেক আজে বাজে কথা বললেন, আমি নিজেকে আটকাতে পারিনি, আমার হাত উঠে গেছিল। জেনি, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন এনিথিং, ওকে? আমি খুব ভালো করে জানি যা হয়েছে তার মধ্যে তোমার কোনো দোষ নেই। স্যার সোনিয়া ম্যাম সবসময় এমনই ব্যবহার করেন, কথায় কথায় সবাইকে অপমান করেন। আমরা সত্যি খুব ধৈর্য দেখিয়েছি। জেনি, তুমি তো ভালো করেই জানো কিভাবে বিহেভ করে। সেরকম হলে ওর হয়ে আমি সরি বলছি, ওকে? না স্যার, আপনি কেন সরি বলতে যাবেন? ছেড়ে দিন স্যার, আমি ভুলে যাচ্ছি যা হয়েছে, আপনিও ভুলে যান। আই এম সরি এগেন। না না, প্লিজ ডোন্ট বি সরি। ওকে, কিন্তু তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ স্যার ঠিক আছি। যাকে আমি তোমাকে যে কাজের জন্য ডেকেছিলাম, কর্মকার স্যার ফোন করেছিলেন। কি রে সোনিয়া, কি ব্যাপার? এত তাড়াতাড়ি চলে এলি? সোনিয়া, আমি তোর সঙ্গে কথা বলছি। আচ্ছা, সকালবেলা আমি তোর আর রাঘবের সঙ্গে ঝগড়া করেছি বলে রাগ করেছিস, তাই না? ভক্তি, তুই রঘুর বিষয়ে যা বলতিস না একদম ঠিক বলতিস। ওকে একদম বিশ্বাস করা উচিত নয়। কি হয়েছে সোনিয়া? তুই কাঁদছিস কেন? ভক্তি, আমি অনেক ভাবলাম আর আমি ঠিক করেছি যে আমি রঘুকে ছেড়ে দেব। সারা জীবন এভাবে চুপ করে আমি থাকতে পারবো না। যখনই কোনো কিছু করার সময় আসবে ও তখনই পালিয়ে যায় আর সবসময় আমাকে অ্যাডজাস্ট করতে বলে। আমি বিরক্ত হয়ে গেছি অ্যাডজাস্ট করতে করতে। কিন্তু হঠাৎ করে এইসব কথা, এবার আমার চোখ খুলে গেছে। তুই এতদিন ধরে যা বলতিস সেটাই হয়েছে আজ। এবার আমি বুঝতে পেরে গেছি, যাই হয়ে যাক না কেন রঘু কখনো আমার হবে না। তুই জানিস আমরা যে অফিসের ট্রিপে গেছিলাম ওখানে ওর বউ এসেছিল, ও সব প্ল্যান ক্যান্সেল করে দিল। আর আজ আমাদের অফিসে ওই জেনি আমাকে সবার সামনে অপমান করেছে আর আমাকে চড়ও মেরেছে। তারপরেও
চুপ করতে বলছিল। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। ওর আসলে মনে হয় যে আমি ওর ওপরে ডিপেন্ড করে আছি, তাই এরকম ব্যবহার করে। দেখ সোনিয়া, আমি তোকে আগেই বলেছি এই ধরনের রিলেশনশিপে কষ্ট পেতেই হয়। আসলে কারণটা কি বলতো, সমাজ কখনোই এই ধরনের কোনো সম্পর্ক মেনে নেয় না। আর রাঘব যাই বলুক না কেন, ও কোনোদিন সোসাইটির এগেইনস্টে যেতে পারবে না। ঠিক আছে, যাই হয়ে যাক, আমি ওর সাথে আর কিছুতেই থাকবো না। আমি ডিসাইড করে নিয়েছি, আমি ওকে আর ওর চাকরি দুটোই ছেড়ে দেব। কিন্তু ওর সঙ্গে থাকবি না সেটা ঠিক আছে, তার সঙ্গে চাকরি ছাড়ার কি সম্পর্ক? তুই চিন্তা করিস না একদম, আমি চাইলে 100টা চাকরি পেয়ে যাব। আরে বাবা, ডোন্ট ওয়ারি ভক্তি, আমার চাকরি না থাকলে আমি ভাড়া দেবো কি করে, তুই এটাই ভাবছিস তো? আরে সেটা আমি বলছি না। আরে তুই চাপ নিস না, আমার একটা বন্ধুর সাথে কথা হয়েছে, ও একটা বড় কোম্পানিতে চাকরি করে আর ওখানে ভ্যাকেন্সিও আছে। আমি কাল ওখানে যাচ্ছি ইন্টারভিউ দিতে। একবার আমি চাকরিটা পেয়ে যাই, তারপর দেখিস আমি রঘু আর ওই জেনিকে সব অপমানের জবাব দেব। আমার নাম সোনিয়া।